গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে 7টা। গুবলুর এখন ছুটি থাকলেও পড়ে পড়ে যে ঘুমোবো সেটা আর করি না। আগে করতাম, কিন্তু এখন একটু তাড়াতাড়িই উঠে পড়ি। আসলে ছেলেটাও তো বড় হয়েছে, খাবার ভারী শখ হয়েছে, এটা খাবো সেটা খাবো করে। তাই ভাবলাম আজ যখন শুক্রবার একটু ভালো মন্দই কিছু রান্না করি। তাছাড়া গত ব্লগে আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করে আমার তো মন খারাপ হয়েছিলই, আর আপনাদেরও মন খারাপ করে দিয়েছিলাম। তাই ভাবলাম এই ব্লগে এমন কিছু ভালো ভালো রান্না করি যাতে আপনাদের মন আবার খুশিতে ভরে ওঠে। চলুন আজকে দারুণ দারুণ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন যাবৎ আমি এই ফ্রাইডেটাই বেশ ভালো মন্দ অনেক কিছু রান্না করে রাখি। পুরো সপ্তাহটাই মোটামুটি ভালোভাবে চলে যায়। শুক্র শনি রবি 3 দিন তো যাই, তারপরেও কিছু কিছু খাবার থেকে যায় যেগুলো সারা সপ্তাহ ধরে টুকটুক টুকটুক করে খেতে থাকি। তো আজকে ভাবছি বানাবো এখানে মাটন বিরিয়ানি আর চর্বি দিয়ে মাটনের চর্বি দিয়ে ঘুগনি, আর সাথে বানাবো চিকেন চপ। আরও থাকবে, এটাই শেষ নয়, বানাবো গোলাপ জামুন। আসলে এখানে যেসব রেস্টুরেন্টগুলো হয় সেখানে না এরকম ভালো বাঙালি খাবার কোথাও পাওয়া যায় না। পাওয়া যায় খাবার, কিন্তু সেই সব খাবারগুলো না সবসময় খেতে ভালো লাগে না। তাই এখানে সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর দেখুন এখানে যে আলুর খোসাগুলো ছাড়িয়ে রেখেছি সেগুলো এখন আর ফেলবো না, এগুলো গাছের সার হিসেবে দেব। সার বলতে এখানে চা আর আলুর খোসা ভিজিয়ে রাখছি, যেটা গাছের গোড়ায় দিলে গাছের নাকি খুব ফুল ভালো হয়। তাই এই কথাটা মা বলার পর রোজই আমাকে একবার করে মা মনে করিয়ে দেয়, কিন্তু আমি ঠিক ভুলে যাই। আলু ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মনে পড়ে গেল, তাই এখানে আলুর খোসাগুলো এনে ভিজিয়ে রেখে দিলাম। আর একটু জমুক, তারপরে 2-3 দিন ভিজলে তারপরে নাকি এটাকে আরও জল দিয়ে এটাকে ডাইলিউট করে তারপরে গাছের গোড়ায় দিতে হবে। চলুন ধনে পাতাও কিছু তুলে আনি। আজকে যে যা যা রেসিপি বানাবো তার মধ্যে কিছু কিছু বাড়ির এই ধনে পাতাগুলোও দেবো। কদিন ধরেই এত বৃষ্টি হচ্ছে, পুরো ঘাসের মধ্যেও ভালো মতো জল জমে আছে। আর আকাশের দেখুন কি অবস্থা, এখনও পুরো গম্ভীর হয়ে আছে। আজকে তো সবে শুক্রবার, কালকের দিনটা বৃষ্টি হয়ে তারপরে নাকি সানডে থেকে রোদ উঠবে। বাবা, অনেক দিন পর একটু রোদের দেখা পাবো। চলুন, হয়ে গেছে তোলা, ঝটপট গিয়ে এবার আর যে কাজগুলো আছে সেগুলোও রেডি করি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, আবার দেখব কিছুক্ষণ পর প্রচণ্ড ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকমই হচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর ধনে পাতাগুলোতে এত মাটি লেগেছিল, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে। চলুন, হয়ে গেছে, এবারে মাটনটা ম্যারিনেট করে নিই। প্রথমে মাটন বিরিয়ানি বানাবো, সেটার জন্য মাটনটাকে আগে ম্যারিনেট করি। এখানে দেখুন মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আছে, খুব একটা ছোট নয়। আর একটু চর্বিওয়ালার মাংস নিলে না বেশি ভালো। এখানে প্রথমে একটু ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে আছে হলুদটা বেশ অনেকটাই দেব, কারণ দইও দিয়েছি বেশ অনেকটা, রঙটা ভালো আসবে। আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। আর তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো মোটামুটি দিলাম 1.5 টিস্পুনের মতো। আর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আগে থেকে রাখা ছিল, তাই রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দেখুন বেশ অনেকটা আদা বাটা রসুন বাটা মিলিয়ে প্রায় 2 টেবিল স্পুনের মতো হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল বেশ অনেকটাই দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলটাকে একটু গরম করেও দিতে পারেন। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, তো পুরোটাই এখানে অ্যাড করে দিলাম। আর দিচ্ছি এখানে অল্প একটু ধনেপাতা, যেই ধনেপাতাগুলো তুলে আনলাম। এবারে ভালো করে পুরো মাটনটাকে মশলার সাথে মিক্স করে নেব। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা 30 মিনিটসের মতো থাক, ততক্ষণ বাকি কাজগুলো এগিয়ে নিই। এখানে ভাবছি বিরিয়ানির চালটাও ভাতটাও রেডি করে নেব, তাই চাল আর জল বসিয়ে দিলাম। চাল নিয়েছি এখানে 6 কাপ আর জল নিয়েছি 9 কাপ। একটু কমই নিয়েছি, কারণ ভাতগুলো নইলে দানা দানা গোটা গোটা থাকবে না। আর গোটা গরম মশলার মধ্যে দেখুন আজকে খুব কমই নিয়েছি। তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, আর শাহি জিরা নিয়েছি। দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো, দিয়ে দেব এখানে নুন, আর অল্প একটু মিষ্টি, দিয়ে দিচ্ছি ধনে পাতা। ঘিয়ের সাথে এখানে দিয়েছি একটু সাদা তেলও, যেহেতু একসাথে অনেকটা ভাত করব, একটু ঘি আর তেল না দিলে না ভাতটা খুব চ্যাটচ্যাট করে, ঝরঝরে হয় না। ব্যাস বসিয়ে দিলাম, আর রাইস কুকারও অন করে দিয়েছি।
এবারে চলুন মাটনটা বসিয়ে দিই। মাটনটা করব প্রেশার কুকারে, যেহেতু এটা ফার্মের মাটন তাই এটা একটু টাইম লাগে হতে, আর প্রেশার কুকারে করে নিলে সেদ্ধটা বেশ ভালো হয়। তেল গরম হয়ে গেছে, প্রথমে অল্প পরিমাণ একটু পেঁয়াজ এখানে তেলের মধ্যে ভেজে নেব। কিছুটা তো বেরেস্তা করে ওখানে দিয়েছি, আর কিছুটা এখানে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ দেব না, অল্প জাস্ট। ব্যাস, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে মাটনটাকে অ্যাড করে দেব। দেখুন এখানে পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, যেরকম বেরেস্তার মতো ভাজি। এবারে অ্যাড করে দিচ্ছি মাটনটা, দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো। এখনই এটাকে সিটি দিয়ে দেব না, আগে মাংসটা খুব ভালোভাবে কষা হলে এর মধ্যে থেকে যে চর্বিটা আছে সেটা গলে পুরো তেলটা ভাসলে তবে এর মধ্যে জল দেব। চলুন বাকি যে মশলাটুকু লেগে আছে বাটির গায়ে সেটাও দিয়ে দিলাম। এবারে এইভাবে ঢেকে ঢেকেই রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে কিছুক্ষণ রান্না করার পর এখন দেখুন মাংসটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো কিন্তু আমি ভাজিনি, আর গোটা গোটাই দিচ্ছি। একটু মাঝারি সাইজের আলু রেখেছি যাতে কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। এগুলোকে আর প্রেশার কুকারে দেব না, কারণ প্রেশার কুকারে দিলেই কিন্তু আলুগুলো গলে যাবে। এইখানেই এমনভাবে কষাবো যাতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে টেন্ডার হয়ে যায়। চলুন আবার ঢাকা দিয়ে এটাকে করতে থাকি আস্তে আস্তে। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, দেখুন জিরে, এখানে ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি, এগুলোকে এখানে ড্রাই রোস্ট করে নেব। আসলে এই মশলাটা করছি যে চিকেন চপ বানাবো, সেই চিকেন চপটার জন্য। দিয়ে দিলাম একটুখানি হোয়াইট পেপার, ভুলে গেছিলাম এটা দিতে, তাই পরে অ্যাড করে দিলাম। এবার এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই কিন্তু চিকেন চপের মশলাটা রেডি হয়ে গেল। চলুন এবার চপের পুরটা বানিয়ে নিই। প্রথমেই এখানে কড়াতে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমেই দেবার কারণ হচ্ছে একটু ঝাল ঝাল পুরটা হলে ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটা তেলে প্রথমেই অ্যাড করে দিলে বেশ ঝাল হয়ে যায়, মানে ঝালটা ছড়িয়ে যায় ভালো মতো। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে কুচনো পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা ভাজা হতে থাক, ততক্ষণ দেখি মাটনটার কি অবস্থা। এখানে দেখুন মাটনটা কিন্তু বেশ ভালো মতো কষা হয়ে এসেছে। আলুগুলোও জানেন তো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি তুলে রেখে দিয়েছি, কারণ এবারে এটাতে গরম জল অ্যাড করে সিটি দেব। গরম জল বেশ অল্পই অ্যাড করলাম, খুব বেশি কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ঝোল হয়ে যাবে। জাস্ট যতটা মাংসটার লেয়ার আছে ঠিক ততটাই কিন্তু জল অ্যাড করলাম, দিয়ে এবার এটা সিটি দিয়ে দেবো। আমি 10টা মতো দিয়েছি, কারণ এই মাংসগুলো সেদ্ধ হতে খুব টাইম লাগে। চলুন ওইদিকে তো বসিয়ে দিয়েছি, তারপরে দেখুন এখানে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে এবার অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটাকেও ভাজা হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। 1.5 টিস্পুন করে দিয়েছি আদার পেস্ট আর রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর মিষ্টি, দিয়ে এটা এমনভাবে কষবো যাতে তেল ছেড়ে বেরিয়ে আসে ভালো মতো। তারপরে কিন্তু চিকেনটা অ্যাড করব। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, মশলাটা কষা হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যেই গরম মশলাটা করে রেখেছিলাম চপের পুরের জন্য, তার থেকে একটুখানি দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেবো। চিকেনগুলো দেখুন ছোট ছোট আমি কিউবের মতো এখানে কেটে রেখেছি, একদম ছোট ছোট পিস করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশ মাখা মাখা হয় আর কি, মানে একটু একটু গলে যায়। চলুন চিকেনটাও অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর কষাতে কষাতেই চিকেন তো সেদ্ধই হয়ে যায়। একটুখানি খুন্তি দিয়ে এরকমভাবে কেটেও দিচ্ছি মাঝখান থেকে, যাতে চিকেনগুলো আরও টুকরো টুকরো একটু হয়ে যায়, বেশ মাখা মাখা হয়ে যায়। চলুন এখানে চিকেনটা তো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা দেওয়ার কারণই হচ্ছে এটা বাইন্ডিংটা যাতে ভালো হয়, তা না হলে ছেড়ে ছেড়ে যাবে, সেই জন্য আলু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও অ্যাড করতে পারেন, তবে আলু দিয়েই আমার বেশি ভালো লাগে। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আমচুর পাউডার, আর যে চপের জন্য যে গরম মশলাটা করে রেখেছিলাম সেই গরম মশলাটা, অল্প একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম এখানে অনেকটা দেখুন ধনেপাতা কুচি, দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব সব মশলার সাথে। এইদিকে চপের পুর বানাতে বানাতে মাটনও কিন্তু রেডি হয়ে গেছে, সিটি পড়ে অনেকক্ষণ হয়েও গেছে। এখানে দেখুন ওপরে কীরকম তেলটা ভেসে উঠছে। এই তেলটাকে কিন্তু আলাদাভাবে সরিয়ে রাখবো, এটা যখন বিরিয়ানির লেয়ারিং করব তখন কিন্তু এটা কাজে লাগবে। মাটনের রঙটা দেখেছেন কি সুন্দর এসেছে।
রাইসটাও যেহেতু ভালোভাবে কুক করে নিয়েছি আর এখানে মাটনটাকেও ভালো মতো কুক করে নিয়েছি, তাই এটার জন্য অনেক বেশি লেয়ার করব না। জাস্ট যেরকমভাবে আমি ফয়েলে করি, এর আগেও দেখিয়েছি সেভাবেই করব। মাটনটাকে ঢেলে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সেই আলুগুলো, আর একদম ওপরে দিয়ে দিচ্ছি রাইসটাও এবার ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেবো যাতে মাটনটা ভালো মতো ঢাকা হয়ে যায়। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে একটুখানি খোয়া গুলে রেখেছিলাম, তাতে টেস্টটা আরও ভালো আসে। আমার বাড়িতেই খোয়া বানানো ছিল, সেই খোয়াই আমি মিশিয়ে দিয়েছি, আর সাথে একটু ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে কেশরও অ্যাড করতে পারেন। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি যেই ফ্যাটটা তুলে রেখেছিলাম মাটনের, সেই ফ্যাটটা এখানে এবার অ্যাড করে দিচ্ছি। এইটা দিলেই কিন্তু একটা সুন্দর গন্ধও আসে আর রঙটাও কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি গন্ধের জন্য, কারণ ঘি বেশি দিলাম না, অলরেডি এখানে ফ্যাট দিয়েছি, মানে মাটনের যেটা ফ্যাট হয় সেটা দিয়েছি, তাই আর ঘি দিলাম না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতে বানিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফয়েলে মুড়ে ওভেনে এটা 350 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিটসের জন্য বেক করব। তারপরে সেটাকে 300 ডিগ্রি ফারেনহাইট করে আরও 30 মিনিটসের জন্য বেক করব। চলুন এবার এখানে মাংসের ঘুগনিটা বসাবো। তার জন্য কড়াতে তেল দিয়েছি, তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা বলতে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ তো আছেই, সাথে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে ভালোভাবে ফোড়নগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে এবার ভালো মতো করে ভেজে নেব, মানে লাল লাল করে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন অল্প কষে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে একটা, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে একটা সুন্দর রং আসে। এবার একটু কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আবার একটু ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি আর এখানে টমেটো কুচি দিয়ে এবার এটাকে আবার ভালো করে কষবো যতক্ষণ না এবার তেল ছেড়ে বেরিয়ে আসে। মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব যে মাটনের টুকরোগুলো কেটে রেখেছিলাম পিস পিস করে, ছোট ছোট করে, সেগুলো। আর ফ্যাটটাকে দেখুন আলাদা করে রেখেছি, মানে চর্বিটা তো এখন দেওয়া যাবে না, মাংসটা সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে আসবে তারপরে চর্বিটা দেব, তা না হলে চর্বিটা একদম গলে তেল হয়ে যাবে। এখানে দেখুন মাটনের পিসগুলো অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। ছোট ছোট পিস করেছি তাই এটা কষানো হয়ে যাবে। যদি না হয় কড়াতে তাহলে একবার প্রেসার কুকারে দিয়ে 1-2টো সিটিও দিয়ে দিতে পারেন। চলুন এইদিকে ঘুগনির জন্য মশলা কষতে কষতে দেখছি এখানে টাইমও হয়ে গেছে, এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। আর গুবলু তো বসে আছে কখন থেকে যে বিরিয়ানি খাবে। চলুন দেখি খুলে কেমন হয়েছে। দারুণ গন্ধ বেরিয়েছে জানেন তো। আর ওই দেখুন চলে এসেছে তীর্থের কাক, কখন থেকে ওয়েট করছে। আর দারুণ হয়েছিলও কিন্তু জানেন মাটন বিরিয়ানিটা। মাংসটা কষতে একটু টাইম লাগছে, ভাবছি একবার প্রেসার কুকারে দিয়ে দিলেই হয়, কারণ এটা ফার্মের মাংস তো তাই একটু টাইম লাগে। তবুও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, ওটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণ আমি এখানে চপের যে পুরটা বানিয়েছিলাম সেটা থেকে চপটা গড়তে থাকি। এখানে দেখুন যে দোকানে চপগুলো পাওয়া যায়, মাংসের চপ যেরকম শেপ দেয় আমিও ঠিক সেরকমভাবেই শেপটা দিচ্ছি। বহুদিন ধরে ইচ্ছে হচ্ছিল জানেন, বাড়ির সামনে যেই ঠেলাগাড়িটা থাকে সেই ঠেলাগাড়িতে যে চপ, কাটলেট যেগুলো বিক্রি হয় সেগুলোর কথা বড় মনে পড়ছিল। এই বৃষ্টি বাদল দিনে এগুলো খেতে না ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম এখানে তো আর পাওয়া যায় না, নিজেই বানিয়ে খাই। আপনারা অনেকেই বলেন যে দিদি তুমি বেশ ভালো রান্না করো। ভালো রান্না করার কারণ আর একটা হলো এটাই, যেখানে ভালো খেতে পাই না নিজেদেরই করে খেতে হয়, আর সেই দৌলতে আমাদেরও শেখা হয়ে যায়। এখানে দেখলেনই মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কিন্তু সেই চর্বিটা আরও 5-7 মিনিট রান্না করার পর তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা। তবে এখানে মটরটা আরেকটু যদি দানা দানা থাকতো, মানে আরেকটু গোটা গোটা থাকতো ভালো হতো। এটা নতুন মটর এনেছিলাম, বুঝতে পারিনি যে একটা সিটি দেওয়ার পরও এটা এই অবস্থা হবে। আমি একটা সিটিই দিয়েছিলাম, তবুও দেখছি গলে গেছে। এটা বেশি সিটি দিয়ে তারপরে তাড়াতাড়ি খুলে দিতে হবে, বেশিক্ষণ মানে ঢাকা চাপা দিয়ে রাখা যাবে না। আর দেখুন হয়েও গেছে ঘুগনিটা। একদম লাস্টে অ্যাড করে দিলাম বেশ অনেকটা বিট নুন আর ভাজা মশলা আর একটু গরম মশলা, সব দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে এটাকে নামিয়ে দিলাম। চলুন মাংসের ঘুগনিও কিন্তু রেডি হয়ে গেছে।
সকাল থেকে এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, এবার তো খিদে পাবেই। তার মধ্যে নাকে আসছে মাটন বিরিয়ানির গন্ধ। আর এখানে দেখুন বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। খেতে খেতে গোলক বারবার বলছিল এটা নাকি একদম দাদা বৌদির বিরিয়ানির মতো হয়েছে। যদিও আমি কখনো খাইনি দাদা বৌদির বিরিয়ানি, গোলক খেয়েছে, ও জানে। জানি না কেমন হয়েছে, আমার তো ভালোই লেগেছে। দাদা বৌদির মতো হয়েছে কিনা যারা খেয়েছে তারাই বলতে পারবে। দেখতে বেশ ভালোই হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সঙ্গে একটু রায়তা বা স্যালাড হলে ভালো হতো, তবে বিরিয়ানিটা নিজেই এত ভালো হয়েছিল আর এর সাথে কিছু দরকারই ছিল না। আর খিদেও তো পেয়েছিল ভালোই, তাই বসে পড়েছি। আলুটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গোটাও ছিল, টেন্ডার হয়েছে। হাত দিয়ে একটুখানি চিপে ধরতেই কিন্তু ভেঙে গেল, দারুণ হয়েছে। আজ শনিবার, আবার একটা দিন পরে ব্লগটা কন্টিনিউ করছি। শনিবার এখন কিন্তু বিকেল প্রায় 5টা মতো বাজে। আমরা বেরিয়েছিলাম একটু কস্কো, যেমন সপ্তাহের বাজার করি। ফিরে এসেই ভাবছি সন্ধ্যের জন্য এখানে চপগুলোকে ভালোভাবে ব্রেড ক্র্যাম্পস দিয়ে মাখিয়ে নিই। সেদিন তো চপটাকে গড়ে রেখেছিলাম, কিন্তু আর ব্রেড ক্র্যাম্পস মাখানো হয়নি, মানে ব্রেড ক্র্যাম্পসে ভালো করে এটাকে কোট করা হয়নি, কারণ এতটা লেট হয়ে গেছিলো। আর সকাল থেকে কাজ করতে করতে না ক্লান্ত হয়ে গেছিলাম। আর সেদিন যেহেতু মাটন খেয়েছি, তারপরে ঘুগনি খেয়েছি, আর চপটা খাইনি। এসব একসাথে খেলে আবার গুরুপাক হয়ে যায়, তাই শনিবারের জন্য রেখে দিয়েছিলাম। তাই এখানে ফিরে মানে কস্কো থেকে ফিরে এখানে চপটাকে রেডি করে নিচ্ছি। দেখুন দারুণ হয়েছে না? সব শেপগুলো একরকম না হলেও কিন্তু মোটামুটি কাছাকাছি এসেছে। চলুন এগুলো সব বানানো হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। একদম সন্ধেবেলায় যখন ভাজবো ঠিক তখন বের করব। দেখুন সবগুলো হয়ে গেছে রেডি। এবারে চলুন ফ্রিজে রেখে দিই। গোলক অনেক দিন ধরে বলছিল যে একটুখানি মাটন বিরিয়ানি করতে আর মাটনের চর্বি দিয়ে একটুখানি ঘুগনি করতে, তাই আজকে করলাম। তবে চপটা আমার ইচ্ছায় বানিয়েছি। আর একটা বানাচ্ছি, সেটা আমাদের দুজনের ইচ্ছে, সেটা হলো গোলাপ জামুন। মিষ্টিও আজকাল আর কিনে খেতে ইচ্ছা করে না এখানে বাইরে থেকে। আর এইরকম গোলাপ জামুনগুলো বানালে না পুরো আমাদের দেশের সেই পান্তুয়ার মতোই টেস্ট পাই। এখানে প্রথমে রসটা বানিয়ে নেব। রসটা বানানোর জন্য আমি এখানে প্রায় 5-6 কাপের মতো চিনি নিয়েছি আর 2-3 কাপের মতো জল নিয়েছি। আর এখানে দেখুন এই গিটসের এই গোলাপ জামুন যে মিক্সটা পাওয়া যায় সেটা আমি কিনে আনি, বাড়িতে রেডি করি না, কিছু না কিছু প্রবলেম হয়, তবে এইটা থেকে বানাই, খুব সুন্দর হয়। এটা প্রথমে ঢেলে নিয়ে ভালো করে হাতে করে মিক্স করে নিলাম, যাতে যে লাম্পসগুলো ছিল সেগুলো সব ঠিকঠাকভাবে ভেঙে যায়। এবারে বেশ দুধটাকে উষ্ণ গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ সব কিছু কিন্তু ওই প্যাকেটের গায়ে লেখা থাকে, সেই পরিমাণ দেখেই আপনারা করতে পারবেন। আমার আন্দাজ হয়ে গেছে, এখন আমি আন্দাজেই করে নিই আর মাপি না, তবে যারা নতুন তারা কিন্তু প্যাকেট দেখেই করতে পারবেন। এখানে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে গোল গোল কিন্তু পাকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। হাতে একটু ঘি নিয়ে নিলাম যাতে চিটে না যায়, নরম আছে তো। আর মাঝখানে একটা করে কিন্তু বড় এলাচের দানা দিয়ে দিচ্ছি, তবেই না পান্তুয়ার মতো লাগবে। আমাদের দেশের যেই পান্তুয়াগুলো খাই দেখেছি এক কামড় দিলেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা এলাচের বেশ দানা, বেশ ভালো লাগে। চলুন একটা একটা করে সব বানিয়ে নিই, অনেকগুলো আছে। গোলাপ জামুনের মিক্সটা যখন দুধ দিয়ে গুলবেন তখন প্রথমটা কিন্তু খুব নরম লাগবে, মনে হবে এটা কি করে পাকাবো এরকম গোল গোল করে, কিন্তু কিছুক্ষণ রাখার পর না ওটা বেশ টেনে যায়, তখন কিন্তু হাতে ওরকম গোল পাকাতে খুব সুবিধা হয়। তেলটাকেও কিন্তু মিডিয়াম হিটে গরম করতে হবে, খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একটা একটা করে এই গোলাপ জামুনগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে কিন্তু কন্টিনিউয়াস এইভাবে নাড়িয়ে যেতে হবে খুন্তি দিয়ে, তা নাহলেই কিন্তু একদিকটা বেশি লাল হয়ে যাবে, একদিকটা হবে না। আর ভালো মতো বেশ ভেতর অবধি কিন্তু মানে ভাজাও হবে না। আস্তে আস্তে ভাজতে ভাজতে কি সুন্দর রঙটাও দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে, একদম পান্তুয়ার রঙেরই হয়ে গেছে। এবারে চলুন তেল থেকে তুলে টপাটপ রসে ফেলি। আর দেখুন রসে ফেলতেই কি সুন্দর এগুলো বড় হয়ে যাচ্ছে। রসটাকে কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, একদম মোটা করলে কিন্তু রস ঢুকবে না, একটু পাতলাই করতে হবে। তবে হ্যাঁ, রসগোল্লার রসের থেকে একটু গাঢ়ই হয়। চলুন 1.5 ঘন্টা মতো লাগলো এগুলো সব বানাতে, এখন হয়ে গেছে, কাজও শেষ। আর দেখুন কি দারুণ এসেছে। ভালো কিছু বানাই যখন একটু খাটনি হয় ঠিকই, কিন্তু তারপরে রেজাল্ট যেটা আসে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। কি সুন্দর লাগছে দেখুন গোলাপ জামুনগুলো, গরম গরম খেতে এর মজাই আলাদা। চলুন এবারে চপটা ভাজি। কাল থেকে ওয়েট করছি কখন মাংসের চপ খাবো। আমি তো একটাই খাবো, আর গোলক দেখুন সবসময় নিজের জন্য একটা এক্সট্রা করবেই, ও দুটো খাচ্ছে এখানে। আমি এখানে একটা চপ নিয়েছি আর সাথে নিয়েছি একটুখানি স্যালাড,
যেরকম হয় চপের সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কাও। আর ওই দুটো আছে গুবলুর জন্য আনা হয়েছিল, একটু উইংস আনা হয়েছিল, বাফেলো উইংস, সেটা খাবে। আসলে গুবলু এসব খায় না তো, তাই ওর জন্য একটুখানি চুটুর পুটুর কিছু আনা হয়েছিল, সেখান থেকে আমিও 2 পিস নিয়ে নিয়েছি। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে। আর গতকাল ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজ সকালে ব্লগটা শেষ করে দিই। চলুন আজকে তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।